আজ আমরা এমন এক আত্মত্যাগের গল্প বলবো যেখান থেকে জন্ম নিয়েছিল একটা আস্ত দেশ আর ভাষার জন্য ভালোবাসাটা ছড়িয়ে পড়েছিল সারা বিশ্বে। আচ্ছা, ঢাকার শহীদ মিনারের দৃশ্যটা একটু কল্পনা করুন তো। প্রতি বছর ২১শে ফেব্রুয়ারিতে হাজার হাজার মানুষ খালি পায়ে হেঁটে আসছেন। এটা কিন্তু শুধু একটা নিয়ম বা প্রথা না, এটা আসলে একটা পুরো জাতির সম্মিলিত স্মৃতি, একটা গভীর আবেগের প্রকাশ। কিন্তু প্রশ্নটা হলো কিভাবে একটা দেশের একটা শহরের ছাত্রদের প্রতিবাদ একটা বিশ্বব্যাপী পালনের দিন হয়ে উঠল, আর এর পেছনে যে অবিশ্বাস্য আত্মত্যাগটা ছিল সেটা আসলে কি? চলুন আজ আমরা এই অসাধারণ গল্পটাই খুঁজে বের করব। এই সব কিছুর মূলে যেতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে, একদম পাকিস্তান তৈরির সময়কার ইতিহাসে। দেখুন, ১৯৪৭-এ যখন পাকিস্তান তৈরি হল, শুরু থেকেই একটা অদ্ভুত সমস্যা ছিল। দেশটার দুটো অংশ, পূর্ব আর পশ্চিম পাকিস্তান, আর মাঝখানে প্রায় ১০০০ মাইলের ব্যবধান। কিন্তু এই ভৌগোলিক দূরত্বের থেকেও বড় সমস্যাটা ছিল সংস্কৃতি আর ভাষার। মানে দেশের বেশিরভাগ মানুষই, প্রায় ৫৮% থাকত পূর্ব পাকিস্তানে আর কথা বলতো বাংলায়। অথচ সব ক্ষমতা, সব কলকাঠি ছিল পশ্চিম পাকিস্তানের এলিটদের হাতে, আর তারা চাইছিল এই বিশাল সংখ্যাগরিষ্ঠের ওপর তাদের ভাষা মানে উর্দু চাপিয়ে দিতে। এই যে কোডটা দেখছেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান যা বলেছিলেন তা থেকে পরিষ্কার বোঝা যায় যে তখনকার শাসকরা বাংলার দাবিকে কিভাবে দেখতেন। তাদের কাছে ব্যাপারটা ছিল স্রেফ একটা মুসলিম জাতির ভাষার, জনগণের যে একটা সাংস্কৃতিক অধিকার আছে সেটা তারা পাত্তাই দেয়নি। আর এই ঘোষণাটা ছিল যেন আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো। ভাবা যায়, পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ নিজে ঢাকায় এসে যখন বললেন যে উর্দুই হবে একমাত্র রাষ্ট্রভাষা, ব্যাস, ছাত্রদের প্রতিরোধ তখন একেবারে ফেটে পড়ল। ভাষার যে বিতর্কটা চলছিল সেটা মুহূর্তের মধ্যে একটা গণ আন্দোলনের চেহারা নিল। আর এরপর আমরা চলে আসছি গল্পের সেই সবচেয়ে আবেগঘন অংশে, ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারির সেই দিনে। তো পরিস্থিতি খুব দ্রুত গরম হয়ে উঠছিল। ছাত্ররা ২১শে ফেব্রুয়ারি একটা বিশাল মিছিলের ডাক দিল, কিন্তু সরকার তো ভয় পেয়ে গেল। সাথে সাথে জারি করল ১৪৪ ধারা, মানে রাস্তায় ৪ জনের বেশি লোক একসাথে জড়ো হওয়া যাবে না। কিন্তু ছাত্ররা, তারা একদমই দমে যায়নি। তারা ঠিক করল যা হয় হবে, মিছিল তারা করবেই। আর এই ব্যাপারটা কিন্তু আমাদের প্রায় চোখে এড়িয়ে যায়। আমরা সবসময় পুরুষদের ভূমিকার কথা বলি, তাই না? কিন্তু এই আন্দোলনে নারীদের অবদান ছিল অসাধারণ। সুফিয়া আহমেদ, রওশনারা বাচ্চুর মতো ছাত্রীরা, তারা শুধু মিছিলে হাঁটেননি, তারা ছিলেন সংগঠক। তখনকার রক্ষণশীল সমাজের সব বাধা ভেঙে তারা সাহসের সাথে একদম মিছিলের সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। এটা কিন্তু বিশাল ব্যাপার ছিল। আর তারপরেই ঘটল সেই অকল্পনীয় ঘটনাটা। পুলিশ নিরস্ত্র শান্তিপূর্ণ ছাত্রদের ওপর সরাসরি গুলি চালিয়ে দিল। সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর, এই নামগুলো এখন শুধু কিছু নাম নয়, এগুলো বাংলাদেশের ইতিহাসের সাথে মিশে গেছে। তারা শুধু শহীদ নন, তারা একটা জাতির আত্মপরিচয়ের প্রতীক হয়ে উঠেছেন। আর তাদের এই আত্মত্যাগটাই কিন্তু পুরো দেশের চিন্তাভাবনা একেবারে বদলে দিয়েছিল। তাহলে ১৯৫২ সালের সেই রক্তপাত থেকে কিভাবে একটা স্বাধীন দেশের জন্ম হল? চলুন সেই সংযোগটা খুঁজে বের করি। আসলে ভাষা আন্দোলন ছিল একটা স্ফুলিঙ্গের মতো। এটা আর শুধু ভাষার দাবিতে আটকে ছিল না, এটা হয়ে উঠেছিল বাঙালি হিসেবে নিজেদের সাংস্কৃতিক পরিচয় টিকিয়ে রাখার লড়াই। আর এই আন্দোলন থেকেই জন্ম নিল একটা নতুন রাজনৈতিক চেতনা, মানে ধর্মের ঊর্ধ্বে উঠে একটা সেকুলার বাঙালি জাতীয়তাবাদের ধারণা। যদিও ১৯৫৬ সালে বাংলাকে রাষ্ট্রভাষা করা হয়েছিল, কিন্তু ততদিনে স্বায়ত্তশাসনের দাবিটা অনেক জোরালো হয়ে গেছে। আর সেখান থেকেই ধাপে ধাপে আমরা দেখি ৬৬-র ৬ দফা আর সবশেষে ৭১-এর মুক্তিযুদ্ধ। আচ্ছা, এবার একটু বর্তমানে ফেরা যাক। এই আন্দোলনের বিশ্বজুড়ে কী প্রভাব পড়ল, আর খোদ বাংলাদেশেই বা এখন এটা নিয়ে কী ধরনের আলোচনা বা বিতর্ক চলছে? এটা কিন্তু একটা অসাধারণ ব্যাপার, তাই না? বাংলাদেশের একটা জাতীয় শোকের দিন এখন সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়, মানে সব মাতৃভাষাকে সম্মান জানানোর দিন। এটা দেখায় যে একটা জাতির আত্মত্যাগের গল্প কিভাবে পুরো বিশ্বকে ছুঁয়ে যেতে পারে। কিন্তু গল্পটা এখানেই শেষ হচ্ছে না। সময়ের সাথে সাথে এই ইতিহাসটাকে কিভাবে মনে রাখা হবে বা নতুন প্রজন্মকে কিভাবে শেখানো হবে, তা নিয়ে খোদ বাংলাদেশেই কিন্তু একটা নতুন বিতর্ক তৈরি হয়েছে। এই যে টেবিলটা দেখছেন, এটা বেশ ইন্টারেস্টিং। সম্প্রতি স্কুলের বইপত্রে কিছু পরিবর্তন আনা হয়েছে। যারা সমর্থন করছেন তারা বলছেন ইতিহাসটাকে আরও ভারসাম্যপূর্ণ বা নিরপেক্ষ করার জন্য এটা করা হয়েছে। আবার যারা এর বিরোধিতা করছেন তাদের মতে এটা আসলে দেশের সম্মিলিত স্মৃতিকে বদলে দেওয়ার চেষ্টা, আর বড় বড় নেতাদের ভূমিকাকে ছোট করে দেখানো একটা চক্রান্ত।
আসলে ইতিহাস কিভাবে লেখা হবে সেটা প্রায়ই বর্তমান রাজনীতির ওপর নির্ভর করে, যা পুরো বিষয়টাকে আরও জটিল করে তোলে। আর এটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, ১৯৫২ এই ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে বাঁচিয়ে রাখা। কারণ এই স্মৃতিগুলো যদি ঠিকঠাকভাবে পরের প্রজন্মের কাছে না পৌঁছায়, তাহলে তো একটা জাতির পরিচয়ের ভিত্তিটাই নড়বড়ে হয়ে যেতে পারে। তাই ইতিহাসটা কিভাবে বলা হচ্ছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দাঁড়ায়, একটা দেশ তার অতীতকে কিভাবে মনে রাখে, সেটাই কিন্তু তার ভবিষ্যৎটা ঠিক করে দেয়। ভাষা আন্দোলনের এই অবিশ্বাস্য শক্তিশালী গল্পটা আগামী প্রজন্ম কিভাবে মনে রাখবে, হয়তো এর উপরেই অনেক কিছু নির্ভর করছে।